তো আমি আবারও আমাদের এআইবিসি ত্রিপুরা অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশনের পক্ষ থেকে আমাদের এই রাজ্যের সমস্ত সাংবাদিক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফর কোর অফ মাই হার্ট। কারণ আজকেই আমাদের ইমার্জেন্সি আমরা এই প্রেস মিটটা আমরা কল করেছি এবং আমাদের এই ডাকে সাড়া দিয়ে রাজ্যের সমস্ত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার যে সাংবাদিক বন্ধুরা আজকে এই প্রেস ক্লাবে উপস্থিত হয়েছেন, আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি এবং অবশ্যই কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি কমরেড রূপম রায় আমাদের সাথে রয়েছেন। আপনারা জানেন বর্তমান ব্যাংকিং পরিস্থিতিতে কিভাবে যাচ্ছে এবং কেন্দ্রীয় সরকার কি চাইছে আগামী পাবলিক সেক্টর ব্যাংকে নিয়ে। তো সেই বিষয়ে আমাদের যে মতামত, আমাদের যে নেতৃত্বের যে মতামত, এই মতামত জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছেন আপনারা সবসময় অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশনকে আপনারা আমাদের সহযোগিতা করেছেন আমাদের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাই আজকে শর্ট ওয়াইল আমাদের মধ্যে আমাদের জেনারেল সেক্রেটারি রয়েছেন, উনি আপনাদের সামনে বর্তমান ব্যাংকিং পরিস্থিতি এবং আমরা কি চাইছি দেশের ব্যাংকিং যে পরিকাঠামো, এই পরিকাঠামোটাকে শক্ত রাখার জন্য, কনসিস্টেন্ট রাখার জন্য কি করা উচিত না করা উচিত সেই বিষয়ে জেনারেল সেক্রেটারি বক্তব্য রাখবেন। তারপর আপনারা আপনাদের কাছ থেকে যে প্রশ্ন আপনারা রাখতে চান সেটা আপনারা এই ইন বিটুইন এই সরকার বিভিন্ন ব্যাংকের সব পাবলিক সেক্টর ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট, আমরা যাকে স্কেল 4 এবং অফিসার বলি, ওদেরকে আমরা এমপ্লয়ি পক্ষ থেকে কোনো ডিমান্ড করিনি। আমাদের অফিসারকে হিউজ অ্যামাউন্ট অফ ইনসেন্টিভ দেওয়ার একটা প্রস্তাব দিয়েছে। 15 লাখ থেকে 50 লাখ 55 লাখ টাকা অব্দি ইনসেন্টিভ দেওয়ার প্রস্তাব দিয়েছে সারা বছর কাজের, যেটা আমরা অপোজ করছি যে আমাদের লাগে না। উই ডোন্ট ওয়ান্ট দিস মাচ অফ মানি। আমরা যা স্যালারি পাই যথেষ্ট, আমাদের দরকার নেই, আমাদের সার্ভিস কমিশন লাগে ভালো। কেন এই ইনসেন্টিভটার পিছনে একটা এজেন্ডা আছে, উই হ্যাভ আন্ডারস্টুড। ওর সাথে একটা সরকার আরেকটা চিঠি করেছে যে প্রতি 3 মাসে কজন ব্যাংক অফিসারকে বা ব্যাংকের ক্লার্ককে পাবলিক ইন্টারেস্টে আপনারা রিটায়ারমেন্টে পাঠিয়েছেন, যাদের ওরা যে লোকগুলো 55 বা 58 ইয়ার্স অ্যাটেন্ড করেছে। আমাদের ব্যাংকিং সেক্টরে সেন্ট্রাল গভর্নমেন্টও আছে, একটা এজের পর আবার সার্ভিস রিনিউ হয়, যে আপনাকে এক্সটেনশন দেওয়া হয়, 55 এ 58 রিভিউ করা হয়। নর্মালি এখানে দেখা হয় সেন্ট্রাল গভর্নমেন্টে যে ওই লোকটার ইন্টিগ্রিটি বা তার ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি কেমন, উনি লোকটা কোনো ম্যালাফাইড বা কোনো ব্রাইবারি বা কোনো রকমের কারাপশনে ইনভলভ কি না। কিন্তু ব্যাংকিং সেক্টরে কি হয়, এই ইন্টিগ্রিটিটা জয়েনিং এর পরের থেকেই চেক করা হয়। আমাদের অফিসার সার্ভিস রেগুলেশন আন্ডারে রেগুলারলি আমাদের অফিসারদেরকে চার্জশিট করা হয়, ডিপার্টমেন্টাল প্রসিডিংস করা হয় যারা এই কাজে লিপ্ত। সো আমাদের সিস্টেমটা বহুত রোবাস্ট। প্রতি বছরই বহুত অফিসার চাকরি হারায়, বহুত অফিসার সাসপেনশনে থাকে। ওয়ারে সেন্ট্রাল গভর্নমেন্টে দেখা গিয়েছে কি এটা নিয়ে ওরা কোনো স্ট্র্যাটেজিক্যালি আগায় না। একটা এজে যখন এজটা অ্যাটেন্ড করে, যেরকম আমাদের ক্ষেত্রে 55 58, তখন ওনাদেরকে এক্সটেনশন আর দেয় না, ওদেরকে পাবলিক ইন্টারেস্টে রিটায়ার করে। এই যে ইনসেন্টিভ যে হিউজ এনেছে, হিউজ অ্যামাউন্ট অফ ইনসেন্টিভ যে এনেছে, ওর সাথে ওই যে লেটারটা যে কজনকে তুমি এক্সটেনশন দিয়েছো, ইউ শুড সেন্ড এ রিপোর্ট টু আস এভরি 3 মান্থস, পাবলিক ইন্টারেস্ট কজনকে তুমি রিটায়ার করিয়েছো, এটার সাথে একটা লিঙ্ক আছে। ওই ইনসেন্টিভে বলা হয়েছে যে তুমি অফিসারদেরকে স্কেল 4 এন্ড অ্যাবভ, সিনিয়র স্কেল 4 অফিসার একটা ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার, এখানে সিনিয়র ম্যানেজমেন্ট নামে সিনিয়র ম্যানেজমেন্ট, এর ডেফিনেশনটাও চেঞ্জ হওয়া উচিত। আমরা ইতিমধ্যে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন থেকে আমি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল সার্ভিস আর সেন্ট্রাল লেবার কমিশনে রেজ করেছি, হয়তো এটা ঠিক করা হবে যে ওদের মধ্যে 5টা ব্র্যাকেটে ওদেরকে রাখা হবে, 20-20-20-20, 5টা ব্র্যাকেটে ওদেরকে রাখা হবে। লাস্ট ব্র্যাকেটে 20% ওরা কোনো ইনসেন্টিভ পাবে না। এখানের মধ্যে আমরা বুঝতে পেরে গেছি যে লাস্ট ব্র্যাকেটে 20% থাকবে, ওদেরকে শুধু ইনসেন্টিভ দেবেন থেকে বঞ্চিত করবে না, ওদেরকে ওই যারা 55 বা 50 থেকে এক্সটেনশনও দেবে না। তো যখন এমডি যে প্রাইভেট সেক্টর থেকে আনা স্টেট ব্যাংকে, বাকি ব্যাংকে এমডি ইডি প্রাইভেট সেক্টর থেকে আনা, আর এখান থেকে সিনিয়র ম্যানেজমেন্টকে 20% করে যাদের 55-50 ভাবে আস্তে আস্তে ওদেরকে রিটায়ার করে দেওয়া পাবলিক ইন্টারেস্ট।
আর হিউজ ইনসেন্টিভ এই জন্য দেওয়া, কারণ ব্যাংকের এই স্যালারিতে প্রাইভেট সেক্টরে কোনো এমডি আসবে না। একটা ব্যাংকের, স্টেট ব্যাংকের একজন এমডি খুব বেশি 40-50 লাখ টাকা বছরে স্যালারি পায়, মান্থলি 3-3.5 লাখ টাকা পায়। আর এই পাবলিক সেক্টরে হয়তো একটা স্কেল টু ছোট মানের অফিসার, সেও 2-2.5 লাখ টাকা পায়। এখানে খুব একটা ইকুইটি আছে, যেরকম ত্রিপুরাতে একটা, আমরা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন সরকারের সাথে ইকুইটি দেখা যায়, সমানভাবে গ্রো করা উচিত, যেটা ত্রিপুরা বা পশ্চিমবঙ্গ বা কেরালা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ওভার এ পিরিয়ড অফ টাইম। এই জিনিসটা পাবলিক সেক্টরে থাকে। আপনি যদি এইচডিএফসি ব্যাংক বা প্রাইভেট ব্যাংকে দেখেন, ওদের 94% অফিসার মাত্র 48,000 টাকা মান্থলি মাইনে পায়। ওখানে এক্সপ্লয়েট করা হয় ওদের। কিন্তু পাবলিক সেক্টর ব্যাংক একটা স্টেটের চরিত্র, যেরকম একটা স্টেট গভর্নমেন্ট থাকে অ্যাজ পার আর্টিকেল 12 অফ দি কনস্টিটিউশন। সো এই যে ওদেরকে ইনসেন্টিভ দেওয়া, 5টা ব্র্যাকেটে লাস্ট ব্র্যাকেটকে না দেওয়া, 55-58 এক্সটেনশন না দেওয়া, এই করে জায়গাটা ভ্যাকেন্সিটা ক্রিয়েট করা, এখান থেকে এই হিউজ ইনসেন্টিভ দিয়ে প্রাইভেট সেক্টর থেকে লোক আনবে সিনিয়র ম্যানেজমেন্ট, উপরে এমডি আনছে স্টেট ব্যাংকে, প্রাইভেট সেক্টর থেকে অন্য ব্যাংকে এমডি আনছে, এই করে বোর্ডটাকে প্রাইভেট সেক্টরের হাতে দিয়ে দেবে। আমি একটা ব্যাকগ্রাউন্ডটা বলি। এনিওয়ে, কামিং ব্যাক টু দি ব্যাংকিং, এই যে জিনিসগুলো করছে ওরা, যেহেতু আমাদেরকে অনেক চেষ্টা করেছে, এত রাইট অফ করে, এত প্রেশার দিয়ে বড় রাইট অফ করে, তারপর আমরা প্রফিট করছি হিউজ। নাও দে আর গোয়িং এন্ড কামিং উইথ এ নিউ ফর্মুলা, ডিভাইড এন্ড রুল, যে একটা সেগমেন্টকে পয়সা দাও, জবরদস্তি রিটায়ার করাও, প্রাইভেট সেক্টর থেকে টপ লেভেলে বোর্ডে আনো, এফডিআই দিয়ে ফরেন ইনভেস্টরকে বোর্ডের মধ্যে ওদের রিপ্রেজেন্টেটিভ আনার পরে বোর্ডটাকে প্রাইভেট সেক্টরে দিয়ে দাও, তারপরে নিজের মধ্যে কাজ করো, তারপরে প্রাইভেট করে দাও। দিস আর অল আইডিবিআই ব্যাংক যে প্রাইভেটাইজেশন দিয়ে গেছে, দ্যাট ওয়াজ অলসো গভর্নমেন্ট। নাও সরকার বলছে যে আমাদের বিগ সাইজ ব্যাংক লাগে, কিসের জন্য? লং টার্ম ফাইন্যান্স করার জন্য। তাইলে এই সরকারকে প্রশ্ন কে করবে যে আইডিবিআই ব্যাংক ওয়াজ আগে ছিল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, আইএফসিআই ছিল, আইসিআইসি ছিল, এগুলো ব্যাংক ছিল না, এগুলো লং টার্ম ফাইন্যান্স ব্যাংক ছিল, সরকারি ছিল। কেন প্রাইভেটাইজ করেছিল তখন? আজকে তোমার কেন ক্রিয়েট করতে লাগে? নাও ইউ হ্যাভ মেড দেম প্রাইভেট, গিভেন টু দেম। আর সরকারি অ্যাসেটকে আবার এই বড় ব্যাংক বানানোর নামে পাবলিকে কতদিন ধোকা দেবে? এইটা ছাড়া এখন আমি পাবলিকের কথায় আসি। আমরা রিসেন্টলি একটা ভিডিও ছেড়েছিলাম, আমি সঞ্জিতাকে বলবো প্রেসের গ্রুপে এটা দিতে, এআইবিওসির দিকে, যে হোয়ার ইজ মাই ইন্টারেস্ট রেট। আমরা সরকারকে প্রশ্ন করছি এআইবিওসির দিকে, আমরা বলছি দেশের পার্লামেন্টকে অ্যাকাউন্টেবল করো যে আমার ইন্টারেস্ট রেট কোথায়। আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি আপনাকে। আজকে দেশের 70% ডিপোজিট ব্যাংকিং সেক্টরে সাধারণ মানুষের। আমরা ব্যাংক অফিসাররাও ব্যাংকে ডিপোজিট রাখি না, আমরা হয়তো মিউচুয়াল ফান্ডে রাখি, আপনারা হয়তো মিউচুয়াল ফান্ডে সিট করেন। সাধারণ মানুষ এটা বুঝে না, সাধারণ মানুষের টাকা ব্যাংকিং সেক্টরে, সরকারি টাকা আরো 12-13% ওখানে আছে, প্লাস ইনস্টিটিউশনের পয়সা আরো হয়তো 10-12%, কর্পোরেটের মাত্র 10% টাকা ব্যাংকিং সেক্টরে থাকে। ধ্যান দিয়ে শুনবেন কথাটা। আজকে সাধারণ মানুষ যখন ব্যাংকে টাকা রাখে 2.5% ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট, সেভিংস ইন্টারেস্ট, আর 5-6% ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট, ওই টাকাটাও ব্যাংকে রাখে। আজকে যখন ব্যাংকে আমরা টাটাকে লোন দিয়েছি রিসেন্টলি, যখন এয়ার ইন্ডিয়া টেক ওভার করে টাটা, কত পার্সেন্ট সুদে? 4.25%। আজকে বিভিন্ন কর্পোরেটকে আমরা কত পার্সেন্ট রেটের ইন্টারেস্টে দেই? 6-8%। আজকে আমাদের যখন সরকারি চাকরি যারা করে তারা হাউজিং লোন পায় কততে? 8%-এ পায়, 7.5%-এ পায়, কার লোন 9-10%-এ পায়। কি ওরা টাকা রাখে? এই যে বিজনেসম্যান যে আছে, ওরা কি টাকা এক্সট্রা থাকলে ওরা কি ব্যাংকে ডিপোজিট করে না ওরা বিজনেসে লাগায়? ওরা এসএমই লোন কয় টাকায় পায়? 9%-এ, 10%, হয়তো 11%-এ পায়। কিন্তু যে লোকটা, যে সাধারণ মানুষ যে টাকা রাখে, ও যখন ব্যাংকে যায়, প্রথম কথা পাবলিক সেক্টর ব্যাংকে স্টাফ নেই, আমরা ওইভাবে ওকে সার্ভিস দিতে পারি না। আমরা সরকারি সবে 2-4টা বিশ্বকর্মা স্কিম, অমুক স্কিম, আজকে কোনো নেতা আসলো, বড় প্লে কার্ড, বহুত কাজ হয়ে গেল, কিছু হয়নি। আমরা যে দৈনন্দিন যে কাজ করি, ওই কাজের মাধ্যমে কজনকে এন্টারটেইন করতে পারি পাবলিক সেক্টর? বিকজ আমাদের লোক নেই, আমরা তাকাতে পারি না, নর্মাল কাজ করতে পারি না। তখন এই লোকগুলো বাধ্য হয়ে কোথায় যায়? নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি, স্মল ব্যাংকস, ওদের কাছে যায়। কত পার্সেন্ট ইন্টারেস্ট নেয়? 18, 20, 22, 24% ইন্টারেস্ট। আর এই যে পাবলিক সেক্টর ব্যাংক বা বিভিন্ন ব্যাংক এই যে হিউজ টাকা যে কর্পোরেট বা অন্য লোকদেরকে দিচ্ছে, আজকে যদি আমরা এয়ার ইন্ডিয়াকে 4.25% ইন্টারেস্টে দেই, তারপরে কর্পোরেটের যে এনসিএলটি আর রাইট অফ, এটা হিউজ অ্যামাউন্ট, অ্যারাউন্ড 70% লোন রাইট অফ হয়। তো 4.25 যদি আমি 70% করি, আমার নেট রিটার্ন 2.5% আমি পাচ্ছি। আমি যে সেভিংসে যে ইন্টারেস্ট দিচ্ছি, ওতে কম রেটে আমি লোন দিচ্ছি, আর লোনের লুট হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে। এই যে নন ব্যাংকিং ফাইন্যান্স গুলোকে কে ফাইন্যান্স করে? এইসব ব্যাংকগুলো ফাইন্যান্স করে, যে প্রাইভেট সেক্টর লেন্ডিং এর নামে এদেরকে টাকা দিয়ে দিল।
হয়তো 8-9%, এরা হিউজ পার্সেন্টে দেশে একটা লুট চলছে। আজকে এইচডিএফসি ব্যাংকের সাবসিডিয়ারি এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কি করে হয়? দেখুন আপনাদের এখানে ব্রাঞ্চ আছে অনেক। হাউ দে আর, ওয়াই আরবিআই সাইলেন্ট? যে তুমি সাধারণ মানুষ এইচডিএফসি কে বলবে না না তুমি এখানে অ্যাকাউন্ট খুলতে 5,000 টাকা ডিপোজিট লাগবে, ওই লোকটা ভয়, ওইখানে ঢুকতে পারবে না এইচডিএফসি। বলে তোমার জন্য সলিউশন আছে, তুমি যাও বিজনেস লোন লাগে তুমি এইচডিবি ফাইন্যান্সিয়াল ব্যাংকিং ওই সার্ভিসে বা অমুক জায়গায় যাও। আমার টাকা দিয়ে ব্যাংকিং চলছে, কিন্তু আমার যখন লোন নিতে লাগে তখন আমি ক্রেডিট ভর্তি না, আমি বিশ্বাসযোগ্য কাস্টমার না, তখন আমাকে হাই ইন্টারেস্ট রেটে যেতে হবে। কেন এটা সেই কথা? সো হোয়ার ইজ দি মাই ইন্টারেস্ট রেট? আমার ইন্টারেস্ট কোথায়? এই করে আমি 1200 টাকার অমুক স্কিম সরকারের এই টাকা দিয়ে দেশ চলবে না। দেশে যদি উন্নতি হওয়া উচিত, সবাই যদি উন্নতি হওয়া দরকার, তাইলে এন্টারপ্রেনারশিপ বা এই লোন সংস্থায় যদি না পায় লোকে, চাকরি কত দিতে হবে সরকার? চাকরি শুধু সরকারি চাকরি বা প্রাইভেট সেক্টরের চাকরি না। আপনারা ডেঞ্জারাস সাইডটা দেখুন। AI is being done, এটা নিয়েও AIBOC লিখেছে, আমার ওয়ার আমার একটা আর্টিকেল কভার করেছে যে AI should be banned। 1996 সালে যখন ডলি শিপকে ক্লোন করা হয়েছিল, একটা ভেড়াকে ক্লোন করেছিল, এটা ব্যান করেছিল। যে আজকে AI দিয়ে মানুষ ক্লোন করা যায়, আমি আপনাকে ভিডিওগুলো পাঠাবো, এখানে মনে হবে এটা শুট করেছে আমাদের যে বিভিন্ন অ্যাওয়ারনেস ম্যাটেরিয়াল সঞ্জিতা দেবে, এগুলো সব AI দিয়ে আমরা বানিয়েছি। এন্ড আমি অপোজও করছি, AI জানাও দরকার, এটাও দরকার। এই যে দেশের উপরে একটা অ্যাটাক আসে, এই জন্য ব্যাংকিং সিস্টেম যদি পাবলিক সেক্টর না থাকে, এন্টারপ্রেনারশিপ থাকবে না। পাবলিক সেক্টরে আরো রিক্রুটমেন্ট হওয়া উচিত। এই আওয়াজ যদি সাংবাদিক বন্ধুরা আপনারা বা সমাজের কাছে যদি মেসেজটা না যায়, কেন 1,000, 1200, 2,000 টাকা স্কিম দিয়ে দেশ চলবে না। আমি আরেকটা কথা বুঝিয়ে দিই, একটা গ্রাম বা একটা হয়তো সেমি আরবান সেন্টারে একটা লোক, আমাদের পরিবারে কি হয়, আমরা নর্মালি ভাবি যে মেল পার্সন, যে পুরুষ, উনি পরিবারের লিড করে, আর সমাজ এক্সপেক্ট করে যে উনি ইনকাম করবে আর সংসারটা, ফ্যামিলিটা চলবে। দেখা যায় যে বিভিন্ন জায়গায় পুরুষ উনি চাকরি করছে বা কিছু একটা কর্ম করছে, যাই হোয়াট এভার, দ্যাট হাজব্যান্ড ইজ নট হ্যাপি, দি মেল পার্সন ইজ নট হ্যাপি অ্যান্ড হি ওয়ান্টস টু ভোট এগেইনস্ট দি গভর্নমেন্ট। গভর্নমেন্ট দেখছে যে আমি ওর যে চাহিদা, আমি কিছু করবো না, আমার কাছে ওই টাকা নেই, বিকজ আই এম ডাইভার্টিং মাই মানি সামওয়্যার এলস, আমি এয়ারপোর্ট বানিয়ে অন্যকে দিয়ে দেবো। I am doing it because I want money for my election. এটা পলিটিক্যাল সাউন্ড হবে, বাট সব পলিটিক্যাল পার্টি এই করে। সো ইট ইজ এপলিটিক্যালি পলিটিক্যাল, এটা কোনো পার্টি দিয়ে না। গভর্নমেন্ট কি করেছে, that I am unable to take care of him, so I will buy the 50% of the vote by giving 1,250 rupees. ওর অ্যাকাউন্টে আমি যেই আমার ওই ওয়াইফকে 2,000 টাকা বা ওনার হাউসওয়াইফকে 2,000 টাকা দিয়ে দিলাম, she is very happy, she gets a financial freedom, and আমার 50% ভোট চলে গেল। কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে পলিটিক্যাল এক জায়গায় আমরা আসি না, কনসেনসাস নেই। দিস ইজ দি নিউ ডিজাইন, এটা বোঝা উচিত। এই করে কিন্তু কিছু হবে না, আলটিমেটলি দ্য ফ্যামিলি উইল সিং 1,000 রুপিস, 2,000 রুপিস। আজকে চায়না গেছিল ওরা মডেল স্টাডি করতে, চায়নার মডেলে শুধু তারা হয়তো ইন্ট্রোডিউস করছে যে হোয়াট কাইন্ড অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে করবো, বাট চায়না হ্যাজ অ্যানাদার মডেল। সব লোককে এমপ্লয়মেন্ট দিয়ে হিউজ অ্যামাউন্ট অফ প্রোডাকশন করে পুরো ওয়ার্ল্ডটাকে রুল করা। আর চায়না ওইটাও দায়িত্ব নেই, চায়না কেন, বিভিন্ন অ্যাডভান্স কান্ট্রিজ দে আর টেকিং। আজকে ইউএস যান, ইউকে তে যান, হেলথ কেয়ার ইজ স্টেট রেসপন্সিবিলিটি। আজকে আমি যা স্যালারি পাই, আজকে যদি আমি 1 লাখ টাকা স্যালারি পাই, তারপরে আমি 30% ট্যাক্স দিই, 30,000 টাকা ট্যাক্স দিই, তারপরে আমি যে ফ্ল্যাটে থাকবো ওই ফ্ল্যাটের সিকিউরিটি গার্ডটাও আমি পয়সা দেবো, মিউনিসিপ্যালিটির জন্য আমি হাউসকিপিং এর পয়সা দেবো, জলের জন্য আমি পয়সা দেবো, রাস্তায় কোনো ইনসিডেন্ট হলে আমি রেসপন্সিবল, কালকে যদি আমার কাছে কিছু হয় উকিলের জন্য আমি পয়সা দেবো, স্কুলে বাচ্চা পড়বে ওখানে আমি পয়সা দেবো, হসপিটালে গেলে পয়সা দেবো। দেন হোয়াট ফর ইউ আর টেকিং ট্যাক্স? তাহলে গভর্নমেন্ট কেন আছে? বিকজ গভর্নমেন্ট মাস্ট আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, ওরা শুধু পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডার। আমরা যে একটা ভোট দিই, ভোট দেওয়ার পর পাওয়ার অফ অ্যাটর্নি পাই, এই দেশকে চলে। এই দেশের অ্যাসেট কিন্তু সর্বসাধারণের, এই কথাটা সরকার বোঝা উচিত। এই জন্য দেশের মানুষ যখন প্রশ্ন করবে যে হোয়ার ইজ মাই ইন্টারেস্ট রেট, তুমি আমার টাকা নিয়ে আমাকে দিচ্ছ না, আমাকে তুমি 20-22% ইউ আর ফোর্সিং মি টু অ্যাক্ট, আর আমার টাকা নিয়ে তুমি কর্পোরেটকে 4-5-6% দিয়ে হিউজ রাইট অফ করিয়ে আরেকটা কর্পোরেট দিয়ে কি নিয়ে হেয়ার রেটের নাম, দিস গেম দ্য পিপল অফ দি কান্ট্রি শুড আন্ডারস্ট্যান্ড। এই প্রশ্নটা হওয়া উচিত। তো এইগুলো সব জিনিস নিয়ে আমরা আন্দোলন বা এডুকেশন আমরা করবো। আমাদের নিজস্ব দাবি দেওয়া আছে, 5 ডে ব্যাংকিং, বিভিন্ন জিনিস আছে, রিক্রুটমেন্ট, দিস আর অলসো পার্ট অফ ইট। আমরা বিশ্বাস করি যদি সাধারণ লোক এই কথাটা না বুঝে, পাবলিক সেক্টর ব্যাংক হয়তো থাকবে না। এমনই তো যাই স্যালারি বা কিছু করে খেয়ে নেবে, বাট আলটিমেটলি যে একটা গরিব লোক বা একটা সাধারণ লোক, ওর যে একটা সাহারা, এই সাহারাটা আর থাকবে না সিস্টেম। ব্যাংক কনসাস কনফেডারেশনের তরফ থেকে আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ দিলাম। এই শর্ট টাইমে আপনারা সবাই এসেছেন, সো উই আর গ্রেটফুল টু ইউ। আজকে এই প্রেস মিটটা একটা পার্টিকুলার কনটেক্সটে খুব জরুরি, যে দেশে এই সরকার রিফর্মসের নামে কি কি ব্যাংকিং অ্যামেন্ডমেন্ট আনছে, এই অ্যামেন্ডমেন্টগুলো সাধারণ মানুষের জীবনে
কি ক্ষতি আনবে এটা জানা দরকার সাধারণ মানুষ। আমরা অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের তরফ থেকে বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কথা বলি। অনেক সময় দেখা যায় যে মিডিয়া বা সমাজের মধ্যে মানুষ এই ভাবটা রাখে, একটা পারসেপশন আছে যে ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন কনফেডারেশন ওরা নিজেদের স্টাফ বা নিজেদের অফিসারের স্যালারি বা ওদের সার্ভিস কন্ডিশন নিয়ে ওরা ডিফারেন্ট এজিটেশন, স্ট্রাইক, ধর্ণা বা ডিফারেন্ট নেগোসিয়েশন করে ম্যানেজমেন্টের সাথে বা সরকারের সাথে। কিন্তু আমরা ইতিমধ্যে আমরা অনেক কিছু পদক্ষেপ নিয়েছি যেগুলো লোকের জীবনের সাথে কানেক্টেড। এর আগেও নিয়েছে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন। যখন ব্যাংক, এই সরকার বলেছিল যে ব্যাংক কিছু প্রাইভেট করবে, ব্যাংকিং অ্যামেন্ডমেন্ট বিল আনবে আজকে থেকে 2-3 বছর আগে, আমরা ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের তরফ থেকে পুরো ভারতবর্ষে আমরা যাত্রা করেছি, বাস যাত্রা, পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করেছি, দিল্লিতে ধর্ণা দিয়েছি। এর আগে 2018-এ এফআরডিআই বিল একটা এনেছিল এই সরকারই, বর্তমান কেন্দ্রীয় সরকার। এফআরডিআর বিল থ্রুতে একটা ম্যাজিস্ট্রেট, যে কোনো একজন ম্যাজিস্ট্রেট একটা ব্যাংকে লিকুইডেট বা বন্ধ করে দিতে পারে, এরকম ড্রেকোনিয়ান রুল একটা এনেছিল। এটা আমরা অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন প্রটেস্ট করেছি। তারপর পার্লামেন্টারি কমিটির সাথে দেখা করে ওই বিলটা পার্লামেন্টে সরকার আনতে পারে, বিকজ এটা পাবলিক আউটরিচ হয়েছে এটার জন্য। বিভিন্ন সময় আমরা বিভিন্ন ইস্যু নিয়ে, রিক্রুটমেন্ট নিয়ে, ব্যাংকিং সেক্টরের স্ট্রেস নিয়ে, ব্যাংকিং সেক্টরের মার্কেট শেয়ার, পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টরকে একটা আলাদাভাবে সরকার ওকে সাপোর্ট করা। আর সরকারের যাবতীয় স্কিম, যে আজকে 90% স্কিম পাবলিক সেক্টর ব্যাংক, সরকারের যাবতীয় স্কিম যেটা জনসাধারণের যেই জন্য যে স্কিমগুলো সরকার আনছে, সেটা শুধু পাবলিক সেক্টর ব্যাংক 90% এই স্কিমগুলোকে এগুলোকে টেক কেয়ার করে। ওয়ারেস পাবলিক সেক্টর ব্যাংক, ওদের কাছে 50% উপরে মার্কেট শেয়ার থাকা সত্ত্বেও পাবলিক সেক্টর অ্যান্ড আদার ফরেন ব্যাংকস মিলে কারণ 50% আর মার্কেট শেয়ার থাকলেও ওরা 1-2%ও তার সরকারি স্কিমগুলো ওরা ইমপ্লিমেন্ট করে না। এই নিয়ে সরকার বা আমাদের স্টেট এসএলবিসিতেও সেইভাবে এই প্রাইভেট সেক্টর ব্যাংকে গভর্নমেন্ট সেভাবে ওদেরকে জবাবদেহি থাকে না। প্লাস আমরা এটাও দেখতে পাই, ত্রিপুরা রাজ্যে হয়তো কম, বা বিভিন্ন জায়গায় সরকারি বিভিন্ন ফান্ড এই প্রাইভেট ব্যাংকে দেওয়া হয়। ওরা যদি সরকারি কোনো স্কিম বা সরকারি জনমানুষের জন্য যদি কোনো কাজ না করে, ওদের যদি এমপ্লয়িকে শুধু প্রফিটেবল বিজনেস করার জন্য এমপ্লয়িকে লাগায় প্রফিট করে, তাহলে সরকারি ডিপোজিট ওদের কাছে কেন রাখে, সেটাও একটা আমাদের প্রশ্ন। এই যে আমি যে ডিফারেন্ট টাইপ অফ বায়াসনেস বা একটা সরকারের সাইলেন্স অন দি প্রাইভেট সেক্টর যে চলছে, নাও প্রেজেন্টলি সরকার অনেকগুলো পদক্ষেপ নিচ্ছে। ফার্স্ট, আপনারা হয়তো দেখেছেন যে মার্জার অফ পাবলিক সেক্টর ব্যাংক নিয়ে কথা বলা হচ্ছে, যে ব্যাংক, অনেক পাবলিক সেক্টর ব্যাংকগুলো মার্জ করবে। আর ভারতবর্ষে আমাদের বড় সাইজের ব্যাংক দরকার বড় বড় প্রজেক্ট করার জন্য। হয়তো আপনারা শুনেছেন এই কথাটা, যে এতগুলো পাবলিক সেক্টর ব্যাংক দরকার নেই, মার্জ করে 3-4টা ব্যাংক করা হোক, আর ওয়ার্ল্ডের টপ 20-র মধ্যে যাতে আমাদের 1-2টো ব্যাংক আসে ভারতবর্ষে। তারপরে আবার আরেকটা নিউজ হয়তো আপনারা পেয়েছেন, যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট পাবলিক সেক্টর ব্যাংকে 49% অব্দি করা যেতে পারে। 49% করা শুধু না, 49%-এর ইকুয়াল রিপ্রেজেন্টেশন ব্যাংকের বোর্ডে দেওয়ার প্রস্তাব। উইথ দ্যাট, এটা রয়টার্স বা বিভিন্ন নিউজ মাধ্যমে এটা এসেছে। তারপরে আপনারা হয়তো শুনেছেন এর মধ্যে যে ব্যাংকিং সেক্টরে আরো প্রাইভেটাইজেশন, ইন্স্যুরেন্স সেক্টরে প্রাইভেটাইজেশন, বিভিন্ন যে স্টেপ ওরা নিচ্ছে। এর মধ্যে ওরা আরেকটা স্টেপ নিয়েছে, যে স্টেট ব্যাংক আজকে 207 বছরের স্টেট ব্যাংকের হিস্ট্রি। স্টেট ব্যাংক সবসময় স্টেট ব্যাংকের নিজস্ব লোক দিয়ে স্টেট ব্যাংকে চালানো হয়, কোনো সময় বাইরের লোক স্টেট ব্যাংকে চালায় না। স্টেট ব্যাংকের চেয়ারম্যান হলো চিফ এক্সিকিউটিভ অফ দি ব্যাংক। চিফ এক্সিকিউটিভ আপনারা বুঝেন, যে দি পারসন হু টেক্স ডিসিশন, অ্যান্ড ওনাকে সাপোর্ট করে কিছু এমডি, 4 জন এমডি আছে আমাদের, ওরা সাপোর্ট করে। সিমিলারলি আদার পাবলিক সেক্টর ব্যাংকে এমডি এন্ড সিও হলো চিফ এক্সিকিউটিভ, আর ওনাকে সাপোর্ট করে এক্সিকিউটিভ ডাইরেক্টর, ইডি। সরকার রিসেন্টলি একটা ডিসিশন নিয়েছে ক্যাবিনেট, যে স্টেট ব্যাংকের 1 জন এমডি প্রাইভেট সেক্টর থেকে আসবে। ওরা 1 জন দিয়ে শুরু করেছে, আর অন্য পাবলিক সেক্টর ব্যাংকে বলেছে ওদের ইডি আর এমডি সব প্রাইভেট সেক্টর থেকে আসতে পারে। এটা আরেকটা স্টেপ।